জীবনকৃষ্ণ স্মৃতি ফিরছে শান্তনু সিনহার পৈতৃক বাড়িতে। ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন। শান্তনুর কান্দির প্রাসাদের পাশের পুকুরে তল্লাশি চালাতে পারে ইডি, সূত্র মারফত এমনই খবর। শুক্রবারের পর মঙ্গলবার সকাল 10টায় কান্দির বাড়িতে আসেন ইডির আধিকারিকরা। ইডির আধিকারিকদের সঙ্গে আসেন ব্যাংকের আধিকারিক। ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার মোবাইল ফোনেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোনটি কোথায় রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে এর আগে আমরা দেখেছিলাম বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যার মোবাইল ফোন একেবারে পুকুরে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং সেই মোবাইল খুঁজে পেতে সিবিআইকে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় সেটাও আমরা দেখেছিলাম। আর এবার যেটা দেখা যাচ্ছে, শান্তনু সিনহা বিশ্বাস তার মোবাইল ফোনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং মনে করা হচ্ছে সম্ভবত পুকুরেই রয়েছে সেই মোবাইল ফোন। একেবারেই এই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সূত্র মারফত সেটাই মনে করা হচ্ছে। তোমাকে প্রথমেই বলি যে শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বিশাল বাগানবাড়ি, এই বাগানবাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে এবং নজরে রয়েছে এই যে আমরা পুকুরটি দেখতে পাচ্ছি। আমি আমার যে প্রতিনিধি রয়েছে তাকে বলবো এটা দেখানোর জন্য। সেখানে দেখা যাচ্ছে যে এই পুরো যে পুকুর, সেই পুকুরটিকে কিন্তু চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আর শুভরাজ সরকারকে বলবো সেই ছবি দেখানোর জন্য যে এই ছোট্ট পুকুরটাকে ঘিরে কি জন্য এত ক্যামেরা, এত নিরাপত্তা ব্যবস্থা, আলাদা করে বেসরকারি নিরাপত্তা রক্ষী পর্যন্ত রাখা হয়েছিল। এটাই কিন্তু নজরে আসছে এই কারণে ইডির, এবং ইডি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাড়িতে যদি কোনো রকম কিছু না পাওয়া যায় তাহলে এই পুকুরের ওপর তাদের নজর রয়েছে এবং সেই মতোই তারা তল্লাশি চালাতে পারে। কারণ জীবনকৃষ্ণ সাহার সময় আমরা দেখেছিলাম তার ফোন কিন্তু পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এক্ষেত্রেও শান্তনু বাবুর ফোন কিন্তু এখনো পাওয়া যায়নি এবং পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে। তাহলে কি এই পুকুরের মধ্যেই রয়েছে এবং এই পুকুরের মধ্যেই কি আর সেই খাজানা থাকতে পারে যেটা খুঁজতে এসেছে, অর্থাৎ ফোন, যেটা এই মুহূর্তে সব থেকে বড় একটি জিনিস যার মধ্যে অনেক তথ্য থাকতে পারে, যেটা জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে উঠে এসেছিল। সেই ফোন কি এই পুকুরে থাকতে পারে এবং এই পুকুরকে যেটা মনে করা হচ্ছে যে চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুবুরি নামিয়ে কি এখানে তল্লাশি চালানো হবে না পুরো জল ফেলে দিয়ে তল্লাশি চালানো হবে। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে এই ছোট্ট একটা পুকুরকে কেন 7টা সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছিল এবং তিনি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু কলকাতা বা বাইরে থেকে বসে এই সম্পূর্ণ পুরো বিষয়টি দেখতো। দ্বিতীয়ত, প্রতিবেশীরা বলছে এই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচে একটা ইট পড়ে থাকলে দেখা যেত, কিন্তু বছর দুয়েক ধরে এই পুকুরে কোনো সাফ সুতরা হতো না, একেবারে নোংরা হয়ে রয়েছে। অর্থাৎ সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরের ভিতরে কিছু কি ফেলে দেওয়া হয়েছে। কেন এত নিরাপত্তা ব্যবস্থা? গোটা বাড়িতে নজরদারির জন্য যত সিসিটিভি ক্যামেরা নেই, শুধু এই পুকুরকে ঘিরে ততটা নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তা রক্ষী, সম্পূর্ণ সবাই এখানে ছিল, নজর রাখা হতো এই পুকুরের দিকে। এবং শান্তনু সিনহা বিশ্বাস তিনি নিজে কিন্তু মোবাইলের নজর রাখতেন এবং এখানে এসে তিনি যে মোবাইলে কথা বলতেন সেই মোবাইল কোথায় গেল, এখানে আরো অনেকজন থাকতেন, তার বোন থাকতো, সেখানে কি কোন মোবাইল ছিল সেই মোবাইলগুলো কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই এই পুকুরের দিকে, অর্থাৎ এখানেই কি রহস্যের সমস্ত কিছু লুকিয়ে রয়েছে, এই পুকুরের জলের ভেতরেই কি রহস্যের সমস্ত কিছু, অর্থাৎ এখানে খোঁজ করলেই কি রহস্যের উন্মোচন হবে? এই রকম একটা প্রশ্ন ইডির আধিকারিকদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে প্রশ্ন উঠেছে এবং তারা কিন্তু এই নিয়ে কথাও বলছে। তোমাকে বলে রাখি, অন্যদিকে ব্যাংক থেকে কিন্তু আধিকারিকদের যেমন আনা হয়েছে তেমন একজন আমিনকেও আনা হয়েছে, যিনি পুরো এলাকাটা দেখছে। এই যে বিশাল বাড়ি দেখছি, বাগান বাড়ি, প্রায় 2 কোটি টাকা খরচা করে এখানে ইটালিয়ান মার্বেল দিয়ে বাড়ি আর সমস্ত ঘর থেকে শুরু করে ছাদের ওপর তা সাজানো হয়েছে এবং সেখানে 8টি মতো এসি রয়েছে এবং সব থেকে বড় যে এখনো পর্যন্ত এখানে যে নথি পেয়েছে সেই নথি তারা যেমন খুঁজছে, তেমনি এখানের একটি মোবাইল ফোন, এখানে যে মনে করা হচ্ছে যে মোবাইল ফোন এখানে আলাদা করে ছিল এবং সেই মোবাইল ফোন থেকেই তিনি এখান থেকে কথা বলতেন।
সেই ফোন কোথায় গেল সেটাই কিন্তু খুঁজছে, এবং সেখানেই সমীকরণ চলে আসছে জীবনকৃষ্ণ সাহার সেই সমীকরণ যে পুকুরের মধ্যে সেই ফোন লুকানো নেই তো, আগে থেকেই লুকিয়ে রাখা হয়নি তো, সেই কারণেই এই পুকুরকে কিন্তু নজরে রেখেছে ইডি, এবং তারা মনে করা হচ্ছে সূত্র মারফত যেটা জানতে পারছি যে প্রয়োজনে তারা পুকুরেও তল্লাশি চালাতে পারে। রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনারা জানেন গত 22 তারিখ ইডির আধিকারিকরা তারা কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে পৌঁছে যান। প্রথমে তালা ভাঙা হয় এবং তারপরে দরজায় লাথি মেরে ঢোকেন ইডির আধিকারিকরা। रुक जाना रुक जा। आ जाइए। 22 তারিখের ছবি আপনারা দেখছেন যে একদিকে দরজার তালা ভাঙা হয় এবং তারপরে দরজায় লাথি মেরে বাড়ির ভেতরে ঢোকেন ইডির আধিকারিকরা, এবং তারা সেখানে গিয়ে একেবারে রাজপ্রাসাদের ছবি দেখে চমকে যান, যেখানে 3 বছর আগেও ভগ্নস্তূপে পরিণত ছিল এই জায়গা। 3 বছর পরে কিভাবে এই রাজপ্রাসাদে পরিণত হলো এই জায়গা, সেই প্রশ্নেরই তারা উত্তর খুঁজছেন। এবং অন্যদিকে যে পুকুরের কথা বলা হচ্ছে, যে পুকুরে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন থাকতে পারে, সেখানেও কিন্তু তল্লাশি চালানো হতে পারে, এরকম একটা সম্ভাবনার জায়গা উঠে আসছে। আবার আমরা কথা বলবো, সরাসরি রানা দাস আমাদের সঙ্গে রয়েছে। রানা, এর আগে থেকেই আমরা দেখেছি যে ইডির আধিকারিকরা এর আগে যেদিন শান্তনু সিনহা বিশ্বাসের একেবারেই রাজপ্রাসাদে পৌঁছে যান, তারাও দেখেছিলেন যে এই পুকুরের আশেপাশে একেবারে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল। তাহলে এই পুকুরে কি রহস্য লুকিয়ে রয়েছে? একেবারেই যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে ইডি আধিকারিকদের পাখির চোখ হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বাগান বাড়িতে পুকুর রয়েছে, সেই পুকুর এসছে পাখির চোখ। কারণ মনে করছে যে এর মধ্যেও কিন্তু কিছু পেতে পারে, কারণ গত শুক্রবারেও দেখেছিলাম বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, ইডি আধিকারিকরা আজও তল্লাশি চালাচ্ছে, কিন্তু সেইভাবে কিছু উদ্ধার এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ তার যে মোবাইল ফোন সেগুলো কিন্তু উদ্ধার হয়নি। তাই এই পুকুরের দিকে নজর দিয়েছে তারা, এবং কেন নজর দিয়েছে তারও বেশ কিছু কারণ রয়েছে। কারণ এই ছোট্ট পুকুরটিকে ঘিরে আর সেখানে ক্যামেরা লাগানো রয়েছে, একাধিক সিসি ক্যামেরা সেখানে লাগানো রয়েছে। শুভরাজকে একবার বলবো যে দেখানোর জন্য যে ক্যামেরা কিভাবে চারিদিকে লাগানো রয়েছে। এখানে ইডি আধিকারিকদের মনে প্রশ্ন ওঠে যে একটা পুকুরকে ঘিরে এত সিসিটিভি ক্যামেরা কেন লাগানো রয়েছে, এবং এখানে নিরাপত্তা রক্ষী আলাদা করে রাখা হতো, তার কি উদ্দেশ্য রয়েছে এটাও হচ্ছে। এবং আরেকটি প্রশ্ন এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারে, এই যে পুকুরের জল দেখতে পাচ্ছি ঘোলাটে জল, একটা সময় কিন্তু এই পুকুরের জল ছিল একেবারে স্বচ্ছ কাঁচের মতো জল, এবং যেখানে নিচে একটা পাথর বা ইট পড়ে থাকলেও দেখা যেত, কিন্তু 2 বছর ধরে কচুরি পানা তা একেবারে ভর্তি হয়েছে, ঘোলাটে জল রয়েছে। সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরকে কি কোনো রকম ভাবে কোনো কিছু লুকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। কারণ এর আগেও এই ধরনের ঘটনার মধ্যে কিন্তু দেখা গেছে, জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে দেখা গেছিল যে পুকুরের মধ্যে ফোন ফেলে দিয়েছিল যাতে কোনো রকম খুঁজে না পায়, কিন্তু সেখান থেকে সেই ফোন খুঁজে বার করা হয়েছিল, অনেক তথ্য পাওয়া গিয়েছিল। এখানেও সেই শান্তনু সিনহা বিশ্বাসের ফোন কি এখানেই রয়েছে? ফোন ছাড়াও অন্য কোনো তথ্য, কোনো বাড়ির দলিল বা কোনো ডকুমেন্ট, সেগুলোকে প্লাস্টিকে মুড়িয়ে সেগুলোকে পুকুরে ফেলে রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্ন উঠছে, কারণ যেভাবে সিসি ক্যামেরা দিয়ে এই পুরো পুকুরটাকে একেবারে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একেবারে ভগ্নস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হওয়া কিভাবে সম্ভব হলো, এবং এই শান্তনু সিনহা বিশ্বাসের অর্থের উৎস কি, এবং এই পুকুরেই বা পুকুরের আশেপাশে কেনই বা তিনি সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেক্ষেত্রে যে সম্ভাবনার বিষয় উঠে আসছে যে এই পুকুরেও তল্লাশি চালানো হতে পারে। আপাতত তোমায় ধন্যবাদ রানা।
আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল কাউন্সিলর ও 6 জন তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। বৈঠকে যোগ তৃণমূল কংগ্রেসের আরো 6 জন বিধায়কের, জানালেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক। বৈঠকে স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান। বৈঠকে যোগ হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম। বৈঠকে যোগ বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্রে। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি বসে রয়েছেন এই প্রশাসনিক বৈঠকে। এবং শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদারই নন, 6 জন তৃণমূল বিধায়কও কিন্তু শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেন। প্রায় 3 ঘন্টা ধরে এই প্রশাসনিক বৈঠক চলে কল্যাণীতে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, এবং যেখানে দেখা গেল একজন তৃণমূল সাংসদ এবং 6 জন তৃণমূল বিধায়ক, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়। 3 জেলা নিয়ে কল্যাণীতে প্রায় 2 ঘন্টা ধরে এই প্রশাসনিক বৈঠক চলে। টেলিফোনে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কল্যাণীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে 3 জেলা নিয়ে 2 ঘন্টা ধরে বৈঠক হলো, এবং আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদই শুধু নন, 6 জন তৃণমূল বিধায়ক তারাও কিন্তু এই প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। একদম তাই, দেখো 6 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা যোগ দিলেন। বসিরহাট থেকে যারা জিতেছেন তারা প্রায় সকলেই এই বৈঠকে উপস্থিত ছিলেন। কাকলি ঘোষ দস্তিদার বৈঠকে উপস্থিত ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, তারা বৈঠকে যোগ দিলেন শুধু না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা স্পষ্ট করলেন যে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাদের কথা শোনা হয়েছে। একজন বিধায়ক তিনি মিটিংয়ে বক্তব্য রেখেছেন, কাকলি ঘোষ দস্তিদার তিনি সাংসদ হিসাবে বক্তব্য রেখেছেন, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলেছেন যে এত ভালো প্রশাসনিক বৈঠক তিনি আগে কখনো করেননি। শুভেন্দু অধিকারীর এমনটাই দাবি। ফলে দেখো, একটা বার্তা কিন্তু দেওয়ার তারা চেষ্টা করলেন, যেটা হচ্ছে যে প্রশাসনিক বৈঠক মানে সমস্ত জনপ্রতিনিধিদের বৈঠক। এখানে কিন্তু ওরা আমরার কোনো বিভাজন থাকবে না। যারা জনগণের ভোটে জিতে এসেছেন, প্রশাসনিক বৈঠক, প্রশাসনিক কাজকর্মে সকলকেই সমান গুরুত্ব দেওয়া হবে। এই বার্তাটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি এক মিটিংয়ে সবার ভেতরে এবং সবার বাইরে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করলেন। তিনি একথা খুব জোরের সঙ্গে বলেছেন যে প্রশাসনিক কাজ করার ক্ষেত্রে আমরা সবাইকে যুক্ত করতে চাই, এবং বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সামনে অনেকগুলো কর্মসূচি রয়েছে, তার মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার চলবে, তার সঙ্গে অন্নপূর্ণার যে স্কিম রয়েছে। একেবারে উজ্জ্বল, তুমি যে কথা বলছিলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শুরুর দিন থেকে যে কথা বলেছেন যে সবাইকে নিয়ে তিনি চলতে চান এবং রাজ্যের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে চান, সেই জায়গা থেকে আমরা দেখলাম কল্যাণীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদই শুধু নন, তৃণমূল কংগ্রেসের 6 জন বিধায়ক তারাও কিন্তু অংশগ্রহণ করলেন। আর আজকের এই প্রশাসনিক বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন, আমরা 5 বছর ডাক পাইনি, প্রশাসনিক বৈঠকে বিশেষ এমপিদের ডাকবো। বারাসাতের এমপি এসেছেন, বসিরহাটের বিরোধী বিধায়করাও যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও দেওয়া হয়েছে। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা তো ডাক পাইনি 5 বছর না। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি,
বলেছি এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। কল্যাণীতে আজকের এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলছেন শুনুন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সুতরাং এটা করবেন না। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বলছেন যে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্য সকলকে নিয়ে একসাথে চলতে হবে এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ এমপিদের ডাকা হবে এবং তারাই বিশেষ বিশেষ এমপি তার বলছেন তিনি, যারা অনেকদিন পর সত্যি কথা বলছেন, যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কি বললেন মুখ্যমন্ত্রী শোনো। বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ, যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা দুয়েই আসতে পারবে না, এই তালিকা সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এই তালিকা আপনার কাছে প্রস্তুত, এই তালিকা তৈরি আছে এই বিশেষ বিশেষ সাংসদের না আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এর আগে গত 24 তারিখ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছিলেন শুনুন। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুলভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। আজকের এই প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদই নন, 6 জন তৃণমূলের বিধায়ক তারাও যোগদান করেন। তাদের মধ্যে ছিলেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, বেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, এছাড়াও হারোয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, তিনিও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের তরফ থেকে একজন বলেছে, যেটা আমরা 6 জন এসেছি। আমাদের বাদল দা, উনি বসিরহাট দক্ষিণের বিধায়ক। আমরা 6 জন এমএলএ। তৃণমূল থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় কি বলবেন? বুঝি দিদি একজন এমপি রয়েছে, একজন বিধায়ক আছেন তো। প্রশাসনিক মিটিং মানেই তো উন্নয়ন নিয়েই আলোচনা, এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? ওইভাবে তো কোনো যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে। সেক্ষেত্রে দল থেকে মানে অনুমতি আপনারা পেয়েছিলেন? এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের কাজতেই হবে। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক। সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি,
কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা সরকার, যে রাজ্য সরকার আছে, সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকা ডেভেলপমেন্ট করতে হবে। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যেখানে একজন তৃণমূল সাংসদ এবং তৃণমূল বিধায়ক তারা অনেকেই কিন্তু আজকের এই বৈঠকে যোগদান করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, অন্যদিকে হারোয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, তিনি আজকের এই বৈঠকে যোগদান করেন। আর আজকের এই বৈঠক, যেখানে তৃণমূল সাংসদ এবং তৃণমূল বিধায়ক তারাও যোগদান করেছেন, আর এই বিষয়কে সদর্থক হিসেবেই দেখছেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে, আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তো স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয়, কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং, আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী কলম, কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি যে বিরোধীর কথা বলতে পারা। দুর্ভাগ্যজনকভাবে একটা ধারাবাহিকতা ছিল যেখানে বিরোধীরা ডাক পেতেন না, এটা স্বাস্থ্যকর নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।